জার্মানিতে যে ছেলেদেরকে, বড় ছেলে হাসুকে ইস্টাবলিশ করছে। আমাকে খান আতা সাহেব একটা কথা বলছিলেন, কথাটা আজকে বলি, এই ফোরামে বলা যায়। বলছে যে তোমরা তো খালি মানুষের পাম্পটিটাও প্রশংসা করো, মানুষের ভালোটাও খারাপটাও বলতে হয়। না কয় না, খারাপটা শোনাম কি। আমি অরুণ বরুণ কিরণমালা একটা বই করলাম, সেই বইয়ের ভিতরে একটা গান ছিলাম। আমরা 3 ভাই 1 বোন নাকি, আমরা সাপ খেলা দেখাই। হ্যাঁ হ্যাঁ, আমরা সাপ খেলা দেখাই। সেই বইয়ের উনি আমার বই রিলিজ হবে, এর ভিতরে এসে উনি বললেন যে এই তুমি আমার টাকা দাও। কেন? এই গান তো আমার, তুমি আমার গান নিশ্চয়, তুমি ওখানে এই গান করছো, তুমি আমার টাকা দিবে। আমি এই গানটা আপনার সংগৃহীত গান। 2-1 কথার পরে উনি যে কোর্টে মামলা করে দিলেন। আমি 3 বার কোর্টে যেয়ে দাঁড়াইছি আমাদের। পরে যখন যে কোর্টের অবস্থা খারাপ, তখন এসে আমার বাসায় এসে ধরছে যে কম্প্রোমাইজ করো। তখন না, কম্প্রোমাইজ করবো না। পরে উনি নিজে হেরে গেলেন, আমিও টাকা দিলাম না। তো কবি জসিমউদ্দিন খুব বৈষয়িক ছিলেন। আবার তার পাশেই ছিল আকবর হোসেন, ঔপন্যাসিক, ওই যে কি পাইনি মোহমুক্তি, অবাঞ্ছিত। সেই অবাঞ্ছিত বই যখন 1968 সালে করে, সেই অবাঞ্ছিত বইয়ের আগে ওই কমলাপুরের বাড়িতে আকবর হোসেন নামে মামলা দিয়েছিলেন। সেই মামলাতে আকবর হোসেনের ছেলে মেয়ে এখনো বরদোয়া করে যে আমাদেরকে কোর্টে দাঁড়াইতে হয়েছে। যাই হোক, সে ভিন্ন প্রসঙ্গ, এই প্রসঙ্গে যাই না। জসিমউদ্দিন প্রসঙ্গে আমরা তার আজকের এই দিনে কবরের পাশে আসলে তো দোয়া খায়রি করতে হয়, সে দোয়া খায়রি করব। আমি এবারে আমাদের দীর্ঘদিনের পরিচিত মানুষ, যিনি বিভিন্ন কাজ করেছেন, যার ব্যক্তি জীবন উল্লেখ করার মতো, সততার জীবন, সেই মানুষটি আজকে আমাদের মাঝে এসেছেন, যিনি আন্দালিক রাজদি অনেক কাজ করেছেন আমাদের সাহিত্য অঙ্গনে। আমি তার প্রতি কৃতজ্ঞ। উনি এখনও এমন একটা জায়গায় ভাড়া থাকেন যেখানে লিফট নাই, কম পয়সায় ভাড়া। এই মানুষটি আগে আসলে শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়। জনাব আন্দালিক রাজদি। আমার মনে হয় আপনি বৈষয়িক বিষয় দিয়ে শেষ করলেন, তো আমি ওইটাই একটু বলি। রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র রথীন্দ্রনাথ যদি ভাবতেন যে আমার বাবার বিশ্বভারতী, আমার বাবার শান্তিনিকেতন, এগুলি আমি রেখে দেবো, আমি এখানে ডিপার্টমেন্ট স্টোর করব, বাড়িঘর করব, তাহলে শেষ পর্যন্ত এগুলি শান্তিনিকেতনও হতো না, বিশ্বভারতীও থাকতো না। তা আমার একটা অভিজ্ঞতা থেকেই বলি, কবি জসিমউদ্দিনের পুত্র কন্যারা এবং কন্যার জামাতারা সবাই বিখ্যাত, এবং আর্থিকভাবে তাদের সমৃদ্ধি কারো কারোটা ঈর্ষা করার মতো। 2003 সালে একবার কথা উঠল, কবি জসিমউদ্দিনের কমলাপুরের যে বাড়িটা, কবি জসিমউদ্দিন রোডে, সম্ভবত 10 নম্বর, বোধহয় 10 নম্বর বাড়িটা, সেই বাড়িটাকে আমাদের জসিমউদ্দিন জাদুঘরে পরিণত করতে হবে। তা আমি তো মহা উৎসাহী। আমি তখন যে চাকরি করি, চাকরির কারণে আমার সম্পৃক্ততা একটু বেশি। তো আমি মহা খুশি। তার বিখ্যাত জামাতা ব্যারিস্টার মওদুদ আহমেদ আমাকে বললেন, আপনাকে কিন্তু সাহায্য করতে হবে। তো আমি বললাম, স্যার আমি তো সাহায্য করার জন্য বসেই আছি। তারপর একটা পর্যায়ে তার কন্যা এবং পুত্ররাও সাথে জড়িত বললেন যে আমরা এই বাড়িটাতে জসিমউদ্দিন জাদুঘর করব। আমি বললাম, খুবই ভালো কথা, শুধু আপনারা দয়া করে লিখে দিয়ে দেন, বাকি কাজটুকু আমি করবো, সরকারকে রাজি করাবো, যা যা করা দরকার সব দায়িত্ব আমি একা পালন করবো। আশ্চর্য, আপনি যে বৈষয়িক বললেন, এটা তার সন্তানরাও পেয়েছে। তখন সন্তানরা বলল যে না, এটা তো এভাবে হয় না, এই বাড়িটা সরকার একুইজিশন করবে, অ্যাকোয়ার করবে, আমাদেরকে ক্ষতিপূরণ দেবে, তারপর আমরা এটাকে জাদুঘর বানাবো। তো আমার মনে হয় এটাও মানুষের মানব চরিত্রের একটা বিষয়, যে কারণে আমরা শান্তিনিকেতন পেয়েছি, বিশ্বভারতী পেয়েছি, কিন্তু আমরা জসিমউদ্দিনের নামে কোনো জাদুঘর পাইনি কিংবা করতে পারিনি। আমি প্রথম ভেবেছিলাম যে আমি বোধহয় একটু কবিতা পড়ে টরে আমার ফাঁকিটা কাভার করব, তবু তারপরে একটু পড়ি। তারপরেই শূন্য জীবনে যত কাটিয়াছি পারি, যেখানে যাহারে জড়ায়ে ধরেছি,
সেই চলে গেছে ছাড়ি, শত কাফনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি, গনিয়া গনিয়া ভুল করে গনি সারা দিনমান জাগি। এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গড়িয়া দিয়েছি কত সোনামুখ নাওয়ায় চোখের জলে। এই ট্র্যাজেডিটা আমাদের সবার। আমার মনে হয় আমরা কেন কবর কবিতা পড়ে কান্নাকাটি করি, কারণ এটা আমাদের সবার একেবারে, এমন কেউ নেই যে যার পরিবারে এরকম বিরহ বিচ্ছেদ ঘটেনি। কাজেই এই কবিতা পড়ে কান্না ছাড়া কোনো উপায় নেই। কিন্তু কবি জসীমউদ্দীন এই কবিতাটা লিখলেন কখন? বয়স 16। তার মানে আমি এখন তো ধরে নেই যার হয় না 16-তে তার 66-তে হয় না। আমার হয় নাই, আমার হয়তো 76-86 তো হবে না যদি বেঁচে থাকে। নিজের খেয়ে কিছু লোক বনের মোষ তাড়ায়, এরকম যারা তাড়ান তাদের একজনের সাথে আমার অনেক দিনের পরিচয়। তার নাম মফিজ ইমাম মিলন। এরকম বনের মোষ তাড়াবার জন্য মোটামুটি গার্ডের পয়সা খরচ করে, এবং তার সাথে মোহাম্মদ আলী খান ইতিমধ্যে নিজের পেনশনের টাকা সব শেষ করেছেন, স্ত্রীর পেনশনের টাকাও হাত দিয়েছেন। সব মিলিয়ে আমাদের ভাগ্য ভালো, কবর কবিতা শতবর্ষ উপলক্ষে একটা ডকুমেন্টেশন হলো। আমাদের এই ডকুমেন্টেশনের অভাব খুব বেশি। কবর কবিতা যখন জসীমউদ্দীন লিখলেন, বাজারে বেশ সুনাম টুনামও হলো। সেই সময় বিখ্যাত আঙ্গুরবালা দেবী একসময় তাকে খুব অনুরোধ করেন, আপনার নিজের কণ্ঠে আমাকে কবিতাটা পড়ে শোনান। জসীমউদ্দীন তাই করলেন। জসীমউদ্দীনের স্মৃতিপট বইতে এটার এই বিবরণটা আপনারা পাবেন। আমি কাকুলিকে দেখতে পাচ্ছি। কাকুলির আমি প্রথম যুগের জসীমউদ্দীন শিক্ষিত, জসীমউদ্দীন লিটারেট প্রকৃত অর্থেই ছিলেন সুনীল কুমার মুখোপাধ্যায়। তা আমি কাকুলিকে দেখে, সুনীল কুমার মুখোপাধ্যায়ের চেহারাটি এরকমই ছিল, একদম বাবার মুখটা মেয়ের মুখে পড়েছে। তাই আমি বললাম যে আমি তোমার বাবাকে চিনি। কাকুলি বললো আমি আপনাকেও চিনি। কিভাবে? বললো আপনার টাক দেখে। এখন এই হচ্ছে সমস্যা, তোমার মুখ দেখে আমি তোমাকে চিনেছি। কাকুলি কিন্তু একটা খুব বড় কলেজের প্রিন্সিপাল। মানে আমার এইভাবে বলা ঠিক হচ্ছে না। মফিজ ইমাম মিলন নিজের খেয়ে বনের মোষ, শুধু এটাই যে তাড়িয়েছেন তা না, এটা মোটামুটি ভাবে তার জীবনটা এভাবেই গেছে। আমি তার কন্যাকেও দেখতে পাচ্ছি, বাবার সম্পর্কে ভালো বলতে পারবে। বাংলাদেশে মানে আমাদের এমনিতে অমরত্ব খুব ডিফিকাল্ট জিনিস, তারপরে যদি মরার পর কিছুকাল বেঁচে থাকতে হয় তাহলে কয়েকটা তরিকা আছে। তরিকা এক হচ্ছে মানে ভালো পুত্র এবং কন্যা সন্তান থাকতে হয় যারা বাবাকে বাঁচিয়ে রাখতে চেষ্টা করে। উদাহরণ আবুল মনসুর আহমেদের পুত্র মাহফুজা নাম, তার আগে মাহবুবা নাম, এবং ওনার কন্যা, তারা মোটামুটি বাবার জন্ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান করতেন, অনুষ্ঠান হতো, এবং আবুল মনসুর আহমেদ মোটামুটি ভাবে বেশ ভালোই টিকে আছেন। আরেকটা হচ্ছে মেয়েকে খুব ভালো জায়গায় বিয়ে দিতে হয়। এরকম আবুল কালাম শামসুদ্দিন সাহেব মেয়ে বিয়ে দিলেন মোহাম্মদ মাহফুজুল্লাহর কাছে। মোহাম্মদ মাহফুজুল্লাহকে আমি দেখেছি মানে শ্বশুরের মৃত্যু দিন, জন্মদিন নিজের হাতে প্রেস রিলিজ তৈরি করে পত্রিকা এই অফিস সেই অফিস ঘুরে ঘুরে বেড়াতেন এবং আফসোস করতেন যে আহা, একটা লোকও এই আমার শ্বশুরের নাম নেয় না। সুতরাং আইদার পুত্রকন্যা অথবা জামাতা, আমার ক্ষেত্রে আমার কোনোটাই হবে না। তবে মফিজ ভাইয়ের মতো কাউকে যদি কখনো পাই তাহলে হয়তো মানে কেউ স্মরণ করতে পারেন। আমাদের পাশে আবরার ভাইয়ের নানা খুব বিখ্যাত লাল মিয়া, মানে ফরিদপুরের আধুনিকতার জনক আমি যেভাবে চিনি। আমার একজন অতি দুঃসম্পর্কের আত্মীয় আছেন, তার নাম হচ্ছে লীল মিয়া। তিনি প্রাদেশিক মন্ত্রী ছিলেন, অপেক্ষাকৃত অনেক ছোট মানের। লাল এবং লীল, এটা নীল হতে পারতো, কিন্তু তার নাম কেন লীল আমি জানি না। 1952 সালে যে বছর আবরার ভাই জন্মগ্রহণ করেন, সে বছর আমার বাবা ঢাকায় একটা মেসে থাকতেন। তো সেই সময় কোনো একটা অনুষ্ঠানে কবি জসীমউদ্দীনকে তারা নিমন্ত্রণ করেন, এবং জসীমউদ্দীন থাকবেন কোথায়?
ঠিক হলো সেই ম্যাচে আমার বাবা যে রুমে থাকেন সেই রুমে জসিমউদ্দিন থাকবেন। জসিমউদ্দিন এসেই বললেন যে তেল কোথায়, এটা আমার আব্বার কাছ থেকে শোনা, তেল কোথায়। তো একটু ঘাবড়ে গেলেন আমার আব্বা, তেল বললেন তোমরা একে ওকে সবাইকে তেল দিয়ে বেড়াও, কবিকে তেল দাও না, এটা কেমন কথা। তো তারপর উনি বললেন যে আমি গোসল করব, আমার জন্য সর্ষের তেল লাগবে। তারপর আমার বাবা তখন সর্ষের তেল কিনে এনে, সম্ভবত সে আমলে তারা তেল একটু কমই ব্যবহার করতেন, দাম টাম বেশি ছিল। আমাদের দুর্ভাগ্য, আমাদের বইপত্রের দোকানগুলি একটার পর একটা উঠে যাচ্ছে। নিউ মার্কেটে বলাকা বিল্ডিং এ 3টা বইয়ের দোকান ছিল, যাদের স্মৃতিতে এখনো জাগরুক আছে তারা জানেন যে ধীরে ধীরে এই 3টা বইয়ের দোকানই জুতার দোকান হয়ে গেছে। আমাদের স্টেডিয়ামে বইয়ের দোকান ছিল মেরিয়েটা, এবং আরো 3টা বই, স্ট্যান্ডার্ড পাবলিশার্স, আরো 3-4টা বড় বড় দোকান। ওগুলিতে এখন মাইক্রোওয়েভ, ফ্রিজ। আজিজ মার্কেটের দোকানগুলিতে এখন ঝুলে লেহেঙ্গা। দোষের কিছু নাই। আমাদের যেসব জায়গাতে সদন বাদিয়ার ঘাট, বালুচর এবং জসিমউদ্দিনের অন্যান্য কাব্যগ্রন্থগুলি থাকার কথা ছিল, সেখানে এখন হাই হিল শুজ, হাই হিল স্যান্ডেল। তো আমরা কোন দিকে যাচ্ছি বলা একটু মুশকিল। জসিমউদ্দিনের কবর কবিতার শতবর্ষ আমাদের অনেক কিছুই মনে করিয়ে দেয়। আমি জসিমউদ্দিনকে দেখার সুযোগ আমার হয়েছে 1973 সালে বাংলা একাডেমিতে। জসিমউদ্দিন যে ভাষণটা দিয়েছিলেন সেটি একটি পুস্তিকা আকারে বেরিয়েছিল। তার মধ্যে আমার কাছে ওনার যে বাক্যটা আমার খুব ভালো লেগেছিল, যে আমরা কাঞ্চন ফেলিয়া কাচের বেসাতি করি। কাঞ্চন ফেলিয়া, তাই তো বোধহয়। আমি একটু লিখে নিয়ে এসেছি। বিদেশের দুর্গন্ধময় নর্দমায় নিক্ষেপিত আধুনিক সুর অসুর কুড়াইয়া আনিয়া এখানে মহাসমারোহে প্রচার করিয়া দেশের শাশ্বতকালের কৃষ্টির উপর আমরা কুঠারাঘাত করিতেছি। কাঞ্চন ফেলিয়াই কাচের বেসাতি আমরা আর কতকাল করিব। জসিমউদ্দিন যে তরিকার কবি, দুর্ভাগ্যবশত ওই ধারার তিনিই সর্বশেষ শক্তিমন্ত কবি। পরবর্তী সময় এই ধারাটাকে তেমন কেউ আর ধরে রাখেননি। স্বাধীনতার আমি গতকালকে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আরেকটা অনুষ্ঠানে ছিলাম, আব্দুল্লাহ মুসাইদ স্যার ছিলেন, তার কাছেই শোনা 64 সালের 25শে ডিসেম্বর যখন বিটিভি তো না, তখন পিটিভি যখন স্থাপিত হলো, তার পরপর সিদ্ধান্ত হলো যে একজন কবির সাক্ষাৎকার নিতে হবে, এবং সেই সাক্ষাৎকার প্রথম কবি জসিমউদ্দিন এবং সাক্ষাৎকার গ্রহণকারী আব্দুল্লাহ মুসাইদ। এবং সেখানেও তিনি ওই আফসোসটা করলেন যে তোমরা এগুলি কি নিয়ে সাহিত্য করো, সাহিত্য তো আর আগের জায়গায় নাই। কবি বললে কি আমরা 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 পল্লী কবি বলেই কিন্তু জসিমউদ্দিনকে আমরা দূরে সরিয়ে দিয়েছি। জসিমউদ্দিনের অসাধারণ কিছু গান, যে গানগুলি নিয়ে আমরা, শচীনদেব বর্মনের গাওয়া নিশীতে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশীতে যাইও ফুল বনে, জ্বালাইয়া চাঁদের বাতি, জেগে ওগো সারা রাতি গো। আমরা তো জানি না, অনেকে জানি না যে গানটা তো আসলে জসিমউদ্দিনের লেখা। আমাদের বিখ্যাত গায়ক আব্বাস উদ্দিনের সাথে খুবই অন্তরঙ্গ সম্পর্ক ছিল জসিমউদ্দিনের। তারপরে একটা সময় আস্তে আস্তে সম্পর্ক খারাপও হতে থাকলো। খারাপ হওয়ার কারণটা কি মিলন ভাই জানেন? খারাপ হওয়ার কারণ টাকা পয়সা। খারাপ হওয়ার কারণ টাকা পয়সা। সেটা হচ্ছে ওই যখন তার খুব বিখ্যাত গান ওরে রঙিলা নায়ের মাঝি, এই গানটা যখন রেকর্ড হলো, রেকর্ড হওয়ার পর আব্বাস উদ্দিন পেলেন 50 টাকা। জসিমউদ্দিন কত পেলেন? 10 টাকা। না, 10 টাকা। জসিমউদ্দিনের এটা তার স্মৃতিপট বইতে আছে, দেখবেন। তো এই 10 টাকা পাওয়াতে সঙ্গত কারণেই এটা জসিমউদ্দিনের জায়গায় আমি থাকলে আমিও খুব দৌড়তাম। তো রেগে টেগে গেলেন। তারপর একটা পর্যায়ে ঠিক করলেন যে এখন আমার দর কষাকষি করতে হবে, এবং ওই বিখ্যাত গানটা ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, এই গানটার সাথে ছিল
মনই যদি নিবি কেবল মন করিলে মন কেনে করিলে খালি, এই দুইটা গান একসাথে যখন হয়, এবার জসিমউদ্দিন ধরে বসলেন 50 টাকা দিতে হবে এবং জসিমউদ্দিন 50 টাকা আদায় করে ছাড়লেন। জসিমউদ্দিন আব্বাসউদ্দিনকে যে পল্লী সুরটা, এই সুরটা আব্বাসউদ্দিনের ছিল ভাটিয়ালি, উত্তরবঙ্গের সুর, কিন্তু দক্ষিণবঙ্গের এই সুরটা আব্বাসউদ্দিনের জানা ছিল না। এই সুরগুলি ধীরে 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 জসিমউদ্দিনই তাকে শেখালেন। এটা হচ্ছে একটা অংশ, উত্তর ভাবায় ভাটিয়ালি। আমাদের এই সুরগুলি তার ছিল না। তো একটা পর্যায়ে যখন দুজনের সম্পর্ক খারাপ হয়ে গেল, সেই সময় জসিমউদ্দিন চেষ্টা করলেন আরও কিছু শিল্পী তৈরি করতে, যে শিল্পীরা এই বঙ্গের এদিককার এই সুরটাকে তারা তাদের কণ্ঠে তুলে দেবে। মিলন ভাই, আমি মাননীয় সভাপতি, অনেক ধন্যবাদ। মাননীয় উপদেষ্টা, আমি ফরিদপুরের লোক নই, তাই বলে ফরিদপুরের প্রতি আমার ভালোবাসা নিয়ে এটা মনে করার কোনো কারণ নেই। ও ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি অনেক কৃতজ্ঞ, থ্যাংক ইউ। তার একটি লেখাও এখানে আছে, কবর ও বাঙালি মুসলিম চাষি সমাজ। তিনি ঝালকাঠিতে থাকেন, একটি মহিলা কলেজের প্রিন্সিপাল। তিনি এখানে এসেছেন, আমরা তাকে একটু করতালি দিয়ে জানাই যিনি মহিলা। আমরা এই বইটি 3 জনকে উৎসর্গ করেছি। কবির পিতা আনসারউদ্দিন মোল্লা, ডক্টর দীনেশচন্দ্র সেন এবং ডক্টর সুনীল কুমার মুখোপাধ্যায়কে। সুনীল কুমার মুখোপাধ্যায়ের, তিনি একমাত্র ব্যক্তি যিনি প্রমাণ করেছিলেন যেন একজন মুসলিম কবির উপরে পূর্ণাঙ্গ বই রচনা করা যায়। তিনি জসিমউদ্দিনকে নিয়ে কাজ করেছিলেন, তিনি কবি ফজলুল আহমেদকে নিয়ে কাজ করেছিলেন, তার কন্যা কাকলি মুখোপাধ্যায় কায়কোবাদকে নিয়ে কাজ করেছিলেন। আমি সভাপতির অনুমতিক্রমে কাকলি মুখোপাধ্যায়কে এসে কিছু বলার জন্য আহ্বান করেছি। কাকলি মুখোপাধ্যায় বিশাল যজ্ঞের আয়োজন করেছেন। সত্যি মফস্বল থেকে বসে ঢাকা শহরে এসে এরকম একটি অনুষ্ঠান করার স্বপ্ন মফস্বলের মানুষই দেখতে পারে। আলতাফ হোসেন স্যারের এই কথাটি আমাকে খুব ছুঁয়ে গেছে। এখানে আজকে কবি জসিমউদ্দিনের বিষয়ে অনেক মজার মজার তথ্য আমি পেয়েছি, তার সাথে আমি একটু যোগ করছি। আপনার হয়তোবা 76-77 সনে ঢাকার ধানমন্ডিতে মধুবন বলে একটি বাড়ি ছিল, কোনাক ফরেস্ট অফিসারের, আমার ঠিক মনে নেই। তো ওই বাড়িতে একটি সাহিত্য আড্ডা হতো। তো যেহেতু আমি আমার বাবার খুব আদরের দুলারি ছিলাম, তো তার সাথে আমার প্রায়শই ওই সাহিত্য আড্ডাতে আমার যেতে হতো, আমাকে নিয়ে যাওয়া হতো আমাকে। তো কোনাক সাহিত্য আড্ডার শেষে কুটি মনসুরউদ্দিন সাহেব বলছেন যে, সুনীল, আপনি তো জসিমউদ্দিনের উপরে খুবই গবেষণা করলেন, কিন্তু আপনি কি জানেন ওরে দেখতে বাড়ির কুত্তাটাও গেছিল না হাসপাতালে? বলে, আরে জানো না সুনীল, ওই এক নার্স ছিল, নার্সের দিয়ে মুড়ি টুড়ি আনা খাইতো, বাড়ির কুত্তাটাও যায়নি ওর কাছে। তো এই আপনার এই ঘটনাটি এবং কবি জীবনানন্দ দাশের জীবনের এরকম অনেক বঞ্চনা নিয়ে আমি একটা আর্টিকেল লিখেছিলাম, এই থেকে শুরু করেছিলাম। এই যে আপনারা বলছেন যে জসিমউদ্দিন অত্যন্ত হিসাবী ছিলেন, আমি একবার জসিমউদ্দিন সাহেবের বাড়িতে গিয়েছিলাম, তখন অনেক ছোট। সেইখানে যে মানে দৃশ্যের অবতারণা হয়েছিল, সেই দৃশ্যের অবতারণা আমি এখন বললে এটা গীবত হয়ে যাবে। দেখছি যে ওনার স্ত্রী, ওনার 2 পুত্র ওনাকে বেঁধে পিটাচ্ছেন, যেহেতু উনি টাকা দিতে পারেননি। এই হচ্ছে জসিমউদ্দিন, কবি জসিমউদ্দিনের ব্যক্তিগত জীবন। তাহলে এই লোকটি কেন ঝাঁকাই করে আপনার বাংলা বাজারে কেন বই বিক্রি করবেন না? উনি কেন আব্বাসউদ্দিন সাহেবকে বলবেন না যে তুমি 50 টাকা পেলে আমি 10 টাকা পেলাম, আমি এই নিয়ে কেন উনি বিবাদ করবেন না? আসলে আমাদের কবিদের, আমাদের যারা লিখেন, তাদের ব্যক্তিগত জীবন এবং তাদের বাইরের যে বইয়ের যে জৌলস, এটার মধ্যে এত একটা ব্যবধান থাকে, এত বৈপরীত্য থাকে, ওই
ব্যক্তিগত জীবনে যদি আপনি প্রবেশ করেন তখন মনে হয় যে কত ধরনের বঞ্চনা, কত ধরনের আঘাত, কত ধরনের স্ট্রাগলের পরে এরকম একটি সৃষ্টি হয়। কবর কবিতায় আপনারা যে বেদনা দেখছেন, প্রতিটা পংক্তিতে যে বেদনা ক্রন্দন করে ফিরছে, প্রতিটা পংক্তির মধ্যে মেলানকলি নোট, শুধুমাত্র ধরেন আপনি যদি এটা মেলানকলি নোটই হতো, যদি না শুধুমাত্র আপনার ওই নাতিটির সাথে তার একটা কথোপকথন না থাকতো, তাহলে একটা মেলানকলি একজন বৃদ্ধের সারা জীবনের বঞ্চনা, নাতনিকে ছেলে মারা গেছে, তার ছেলের বউ মারা গেছে, তার স্ত্রী মারা গেছে, যে স্ত্রীকে অত্যন্ত ভালোবাসতেন সেই স্ত্রী মারা গেছেন, তার নাতনি মারা গেছেন, এবং সবই অকাল মৃত্যু। যদি বলি যে যদি ধর্মীয় দৃষ্টিতে যে হ্যাঁ যতদিন আছে ততদিন তো আমরা বাঁচবো, কিন্তু আমরা যেগুলো বলি যে সবই অকাল মৃত্যু। কেউ সাপের দংশন হয়েছে, কেউ একটা মানে নাম না জানা জ্বরে মারা গেছে, কেউ চাষাবাদ করে এসে বাড়িতে এসে তার খারাপ লেগেছে, সে অসুস্থ হয়ে গেছে, একজন যৌতুক দিতে পারেনি বলে গরিব বাবা মার অসহায় কন্যা তার শ্বশুর বাড়িতে গিয়ে মানে নির্যাতিত হয়েছে। এ কিন্তু গ্রাম বাংলার খুব সাধারণ একটি বিষয়। এবং আমরা এটাও জানলাম যে কবি জসিমউদ্দিনের বোন মারা গিয়েছিলেন এই কবর কবিতা লেখার আশেপাশের সময়। কাজে মৃত্যু চিন্তা কিন্তু আমাদের অনেক কবির কবিতায় আমরা মৃত্যু চিন্তা পাই। রবীন্দ্রনাথের কবিতায় মৃত্যু চেতনা আছে, জীবনানন্দের কবিতায় মৃত্যু চেতনা আছে। আপনারা যদি মেটাফিজিক্যাল পোয়েট জন ডানের কথা বলেন, তো ডান তো মৃত্যুকে মানে স্বীকারই করতেন না, তিনি বলতেন যে মৃত্যু তুমি আমাকে মারতে পারবে না। কিন্তু জসিমউদ্দিনের এই মৃত্যু হচ্ছে আমরা যে মৃত্যুর সাথে প্রতিনিয়ত আমরা সম্পর্কিত, প্রতিনিয়ত আমরা বলি পিতার কাঁধে পুত্রের লাশ ভারী, সেই ভার পুরো কবিতাটির মধ্যে আছে, সেই অসীম বেদনার ভার পুরো কবর কবিতার মধ্যে আমরা দেখি। এবং এই কবর কবিতার মধ্যে কবি যে তার জীবনের কত দুঃখ, কত স্ট্রাগল, কত কষ্টের কথা কবর দিয়েছেন তার কোনো সীমা নেই। তো আমি অবশ্য আমার ক্ষুদ্র জ্ঞানে অনেক কিছু বলবার চেষ্টা করলাম, যেটা হয়তো বাতুলতা পর্যায়ে পড়বে। তো আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার পিতার পক্ষ থেকে, যাকে আপনারা এই বইটি উৎসর্গ করেছেন, তার পক্ষ থেকে, আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ দিই। এবং আমি খুব সম্মানিত বোধ করছি যে আমি বিশেষ এডুকেশন ক্যাডারের একজন কর্মকর্তা, এবং আমারই শিক্ষা প্রতিষ্ঠা মহোদয়ের সামনে আমি আজকে কিছু বলতে পারলাম। এবং সবচেয়ে বড় কথা যে এত সব গুণী মানুষের সামনে আমি আজকে কথা বলতে পেরেছি শুধুমাত্র ফরিদপুর সাহিত্য পরিষদের দৌলতে, এবং ফরিদপুরের সাথে আমার একটি সুন্দর সম্পর্ক আছে বলে। সবাইকে ধন্যবাদ। এমন এক জীবন তিনি কাটিয়ে গেছেন যে জীবনের সঙ্গে আমার জীবনের কোনো ব্যবধান নেই, যে জীবনের সঙ্গে আমার শুধু ব্যবধান না, যোজন দূরত্ব তার সঙ্গে আমার জীবনযাপন আর্থসামাজিক। তাহলে এমন একজন কবিকে আমি আসলে কেন পড়বো, কিংবা আমার বিদ্যায়তনিক পাঠাতনে কতটুকু তাকে পড়া উচিত, সে বিষয়ে যারা একাডেমিশিয়ান তারা বলবেন। আমি একজন সৃজনশীল মানুষ হিসাবে তাকে কেন পড়ি সেই বাক্যটা যদি এরকম বলি, প্রথম কথা হচ্ছে যে কবর নিয়ে আজকে আলাপ, গণ অভ্যুত্থান আমাদেরকে অনেক চিন্তার এবং ভাবনার দরওয়াজা খুলে দিয়েছে, অনেক অচেনা মুখে আমাদেরকে সামনে এনে দিয়েছে গণমাধ্যম। এক গণ অভ্যুত্থান, সেখানে কবর, কত মানুষের জীবন নিয়ে তিনি কথা বলেছেন, যে মানুষগুলার জীবনের এত সফট কর্নারকে তিনি ধরেছেন। আজকে এই গণ অভ্যুত্থানের প্রায় ৩২০টি কবর এখনো অজ্ঞাত। একজন জসিমউদ্দিনের অভাবে সে ৩০০ কবর গত ৯ মাস আজও অবহেলিত। বলে জসিমউদ্দিনকে আমি এই জায়গায় পড়ব যে জসিমউদ্দিন আমার জীবনের সঙ্গে জীবনের মেলবন্ধন ঘটিয়ে দিয়েছে। জসিমউদ্দিন যে জীবনকে আমরা হারিয়ে ফেলি, যে জীবনের শেকড়ের সন্ধানে আমাদের ঢাকায় প্রায় ২.৫ থেকে ৩ কোটি মানুষের মধ্যে ১.৫ থেকে ২ কোটি মানুষ গ্রামে চলে যায়, সেই শেকড়ের টানে এই জসিমউদ্দিন আজও সেই গ্রামে পড়ে আছে। সেই গ্রামের থেকে আমার যে উঠে আসা, সেই গ্রাম থেকে আমার যে বেড়ে ওঠা, সেই গ্রাম এখনো আগের মতোই আছে।
বাট জসিমউদ্দিনের এই নাগরিক জীবন অনেকটা বদলে গেছে বলে জসিমউদ্দিনকে আমরা কোথাও কোথাও অপ্রাসঙ্গিক মনে করি। এটি আমাদের জন্য অত্যন্ত বেদনার কাব্য, তার কবিতার মতো এটা, আমি তাকে নিয়ে বেদনার্ত। আমার কাছে মনে হয় জসিমউদ্দিন এক চির দুঃখী দ্রোহী এক বিপ্লবী কবি, যিনি তার কবিতার মধ্য দিয়ে তার জীবনকে বিশ্লেষণ করেছেন, কবিতার মধ্য দিয়ে পুরো আস্ত গ্রামকে ঢাকায় এনেছেন, আস্ত গ্রামকে কলকাতায় কিংবা দিল্লিতে নিয়ে গেছেন, পুরো আস্ত গ্রামকে চিরকালীনের সঙ্গে সমকালের মেলবন্ধন ঘটিয়েছেন। এই জন্য আমি জসিমউদ্দিনকে পড়ব। ওই যে পূজা পার্বণে গ্রামের সকল লোক যে শহরে থেকে শেকড়ের টানে গ্রামে ফিরে যায়, সেই গ্রাম হচ্ছে জসিমউদ্দিনের। আমি 2011 সালে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম স্যারের সঙ্গে জসিমউদ্দিনকে নিয়ে আমার একটা বাহাস আমি প্রস্তাব করেছিলাম। আমি বলছি জসিমউদ্দিনই হচ্ছে আমাদের জাতীয় কবি, যে জাতির সঙ্গে, যে বাংলার সঙ্গে, যে বাংলা কথা বললে ধান ঢেকি কুলা চিরায়িত বাংলার রূপ রস কল্পনায় বেশি ওঠে, সে জসিমউদ্দিন আমাদের। নেপালে যেমন বড় ধরনের দুর্যোগে তাদের দেশের একটা বড় অংশ লন্ডভন্ড হয়ে গেছিল, বাংলাদেশ যদি এরকম লন্ডভন্ড হয়ে যায় কিংবা ধ্বংসপ্রাপ্ত হয়, তাহলে কার নামাঙ্কিত চিত্রে, কার চিত্রে চিত্রায়িত হয়ে নতুন এই বাংলাদেশ নির্মিত হবে? আমার কাছে সেটা জসিমউদ্দিন এবং জয়নুল। সুতরাং জসিমউদ্দিন আমার হৃদয় জুড়ে এতটুকু জায়গা আছে, অথচ বিদ্যায়তনী পাঠাতনে জসিমউদ্দিন এক উপেক্ষিত নাম। এবং জসিমউদ্দিন, জীবিত জসিমউদ্দিন যতটা শক্তিশালী, মৃত জসিমউদ্দিন ততটাই দ্বিগুণ শক্তিশালী হয়ে যারা অনুসন্ধানী, প্রকৃতি প্রেমী কিংবা শেকড় সন্ধানী পাঠক এবং লেখক আছেন, তাদের কাছে ফিরে গেছেন। আমি জসিমউদ্দিনের যে লেখাটা আমার এখানে পত্রস্থ বা মানে সূচিবদ্ধ হয়েছে, আমি সেখানে দেখানোর চেষ্টা করেছি জসিমউদ্দিন কিভাবে এটার সাথে কানেক্ট করে। ওই যে আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের এখানে উপদেষ্টা মহোদয় আছেন, প্রায় 81 বছর পরে কুমিল্লার আমাদের যে ওয়ার সিমেট্রি আছে সেখান থেকে জাপান তার দেহাবশেষ স্থানান্তর করে নিয়ে গেছে। আমরা গত 9-10 মাস, বছর পূর্তি হচ্ছে, আমাদের যেসব শহীদদের, যেসব মায়েরা বসে আছে তাদের সন্তানদের জন্য হাহাকার করছে, আমার সন্তান ফিরে আসবে। আজকে আমি শিল্পকলা একাডেমিতে একজন মায়ের দেখা পেলাম, কথাই বলা যায় না, অজস্র ধারায় চোখের পানি টপ 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 করে পড়ছে, বলে যে 18 জুলাই যে আমার সন্তান বের হলো, আজও ফিরল না। কিভাবে সম্ভব হয় যেখানে রাষ্ট্রের একটি জায়গায় ম্যাচ করলে তার সবকিছু ডিএনএ টেস্ট করলে তার পরিচয় পাওয়ার কথা, সেখানে একটা মানুষ তার আইডি কার্ড ছিল, সবকিছু জ্ঞাত ছিল, একটা বুলেটের ব্যবধানে সে অজ্ঞাত হয়ে গেল। জসিমউদ্দিনের মতো শিল্পী, কবি যদি হতেন তাহলে এদেরকে অমর করে রাখতেন। আজকে কবিদের, লেখকদের দাসত্বের, দেউলিয়াত্বের পনা হয়ে এই ধরনের জীবন আর জীবনের কাছে আসে না। অথচ 60-এর দশকের আন্দোলন থেকে, 69-এর গণ অভ্যুত্থান থেকে, সেই হেলাল হাফিজ থেকে শুরু করে প্রত্যেকেই শাসককে দেখিয়েছেন শিল্পীর দ্রোহ। যে কাজী নজরুল ইসলামের কথা জানেন, নজরুল এত চমৎকার, এত জনপ্রিয় বিদ্রোহী প্রকাশের পর, সেই নজরুল যখন ভোট চাইতে ফরিদপুরে গেলেন, একদল তাকে বলল, আরে সে তো মুসলমান না, আরেকদল বলল সে তো জবন, অর্থাৎ হিন্দু তাকে ভালোবাসছে না, মুসলিম তাকে ভালোবাসছে না, অথচ তার গান শুনতে চায়, কবিতা শুনতে চায়। এই যে এক নিদারুণ বেদনা, তখন জসিমউদ্দিন তার ওই জায়গাটাকে ধরার চেষ্টা করেছেন। ফলে এই যে মানুষকে জীবন দিয়ে জীবন ধরা, এরকম বড় ক্যানভাসে বাংলা ভাষায় আমি আর এমন পাই না। কারোর সঙ্গে আমি তুলনা করছি না। আমি যে আগের যে বাক্যটা বললাম, নেপালের মতো কোনো দুর্যোগে যদি আমার দেশ ধ্বংসপ্রাপ্ত হয়, তাহলে কার চিত্রে আমি চিত্রায়িত হয়ে বাংলাদেশকে আমি নতুনভাবে রাঙাবো? সেখানে আমার জসিমউদ্দিন আমার পাশে এসে দাঁড়ায়, আমার সঙ্গে কথা বলে, এইখানে তোর দাদির কবর। 30 বছর শুধু ভিজিয়ে রাখেনি, বছরের পর বছর। আমরা 71 সালে আমি এক মাকে চিনতাম, মায়ের গল্প জানতাম। তিনি বলছেন তিনি কখনো ভাত খেতেন না, কখনো কোনো মা বলছেন স্যান্ডেল পরতেন না, কারণ ওই যে তার সন্তান যেভাবে খালি পায়ে হেঁটে গেছে, তার সন্তান হয়তো ভাত খেতে চেয়েছিল, আর ফিরে আসেনি। এরকম তো 50 বছর অধিক আমাদের মায়েরা কান্না ভিজিয়ে রেখেছে। ফলে জসিমউদ্দিন এই মায়েদের সারথি, জসিমউদ্দিন এই বাংলার সারথি, যে বাংলায় ঢাকায় থেকেও 1.5 কোটি মানুষ গ্রামে ফিরে যায়।
তাই জসিমউদ্দিনকে স্মরণ করার আজকে যে প্রাসঙ্গিকতা, আজকে যে আমাদের উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের মধ্যে শেকড় অনুসন্ধান করার জায়গা, জীবন উপলব্ধি করার জায়গা। আপনি যত টেকনোলজি ব্যবহার করেন, কিন্তু জীবনকে টানে। মধ্যরাতে হলেও তসলিমা নাসরিন বলে, আমারও ইচ্ছে করে কেউ একজন আমার পাশে এসে বসুক, কেউ একজন আমাকে পানি ঢেলে দিক, কেউ একজন আমার মশারিটা টানিয়ে দিক। ফলে এই যে মানুষের প্রতি মানুষের টান, হালের হেলাল হাফিজ চলে গেছেন বছর খানেক আগে। হেলাল হাফিজ বলছেন, আমার এখন ইচ্ছে করে কেউ একজন পাশে বসে আমাকে বলুক যে তোমার ওষুধটা খাওয়া হয়নি। ফলে কি জীবন আমরা যাপন করছি, যতই জীবন অনেক উত্তঙ্গে থাকি, সেই জীবনের মধ্যে থেকে কিন্তু জীবন থেকে হারানোর কোনো সুযোগ নেই। তো মাননীয় শিক্ষা উপদেষ্টা আছেন, আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি কোনোদিনও হয়তো ভাবেননি এরকম জায়গায় আসবেন, কিন্তু এই শহীদদের মর্যাদা, এই শহীদের ত্যাগে তিনি এসেছেন। তাই আমাদের অনেক প্রত্যাশা, অনেক আবেগ। আশরাফ সিদ্দিকের মতো মানুষ উপেক্ষিত, জসিমউদ্দিনের মতো মানুষ উপেক্ষিত, আবুল কালাম, আবুল মনসুর আহমদ, এই ধরনের প্রতিটা মানুষ আমাদের উপেক্ষিত। ইসমাইল হোসেন সিরাজি থেকে মুন্সি মেহেরুল্লাহ থেকে যারা এই বাংলার অনুসন্ধান করেছে, শেকড় অনুসন্ধানে ছিল, আমাদের আত্মপরিচয় যারা নির্মাণ করে দিয়েছে, তারা যদি উপেক্ষিত হয়, আগামীকাল আপনি কোথায় থাকবেন? এটা আমার প্রশ্ন। তাই যে মানুষরা আমাদের পাঠাতো নির্মাণ করে দিয়েছেন, আমি শেষ করছি, জসিমউদ্দিন লিখছে সে তার বন্ধুকে কোনোদিন আলাদাকে দেখেনি, তার বন্ধুর মা তাকে আলাদা কখনো খাইতে দেয়নি, কিন্তু খাওয়ার পরে কেমন যেন তার ঘর থেকে একটু আলাদা করে দেখে, ঘরটা পরিষ্কার করতে চায়। এই যে অচ্যুত ভাবনা থেকে, পাটাতন থেকে, জমিদারি প্রথা থেকে আমাদেরকে এই জায়গায় সমান করে দিয়েছেন, সমান্তরাল পারস্পরিক মর্যাদাবান জীবন দিয়েছেন, সেটা জসিমউদ্দিনদের মতো মানুষ। আর আমরা তাদেরকে তিলে তিলে লজ্জায় নতানুগতিকে ফেলে দিয়েছে আধুনিকতার নামে। শেষ করছি দুটি উদাহরণ বলে। সৈয়দ শামসুল হক ঢাকায় এসেছেন, তো তাকে বলছে যে তুমি যদি জসিমউদ্দিনের লেখা পড়তে পারো তাহলে তোমার চাকরি হবে। তাহলে জসিমউদ্দিনের লেখার অবস্থা বোঝেন, কত 12টা বেজে গেছে। এই যে ধরেন জসিমউদ্দিনের লেখা আবার কেন পড়াতে হবে? কারণ জসিমউদ্দিনের লেখাটা হয়তো আঁকা বাঁকা, ঠিকঠাক না, কিন্তু জসিমউদ্দিনের যে জীবন, সে জীবন পড়ার জন্য সৈয়দ শামসুল হকের পরিবার উৎসাহিত করছে। নিমন্তগুণ একবার বাড়িতে বলছে যে আমি কবি হতে চাই। নিমন্তগুণের বাবা বলছে, কবিতা একমাত্র জসিমউদ্দিন, তুমি তার মতো হতে পারবা? একবার ঘাট ফেরার সময় পারাপার করছে, তখন বলছে যে আমি কবিতা লিখি। বলে আমি তো কবি বলতে বুঝি জসিমউদ্দিন কি বুঝি, তোমরা কারা? বলে এই বাংলাই কিন্তু আমাদের জসিমউদ্দিনের বাংলা। তো সুতরাং আজকে আমি আপনাদের কাছে এতটুকুই বলি, আমি যে কথাটা বলেছিলাম, জসিমউদ্দিন আমাদের জাতীয় কবি, তার মানে কাউকে বাদ দিয়ে নয়, দুইজনকেও রাখা যেতে পারে। পৃথিবীর অনেক দেশে 3-4জন জাতীয় কবি আছে। তো আমি এটা আনিসুজ্জামান এবং আমাদের রফিকুল ইসলাম স্যারকে লিখিত জানিয়েছিলাম, এবং বাংলা ও বাঙালির কবি নামে আমরা প্রায় 550 পৃষ্ঠার একটা সংকলন করেছি। ওখানে কেন জসিমউদ্দিন জাতীয় কবি, আমাদের আত্মা, এই হৃদয় ক্যানভাসের কবি আমরা দেখিয়েছি। আপনারা জানেন যে সংখ্যাগরিষ্ঠ ভোটাধিকার যে সর্বোচ্চ ভোট পায়, তিনি যেমন সংসদে যেতে পারে, জসিমউদ্দিন কিন্তু সর্বাধিক ভোটের একজন কবি, যাকে সর্বাধিক মানুষ প্রাণ দিয়ে টানে। ফলে সে তো আমার জাতিসত্তার কবি হতে পারে। ফলে আমরা ওই কাজটি দেখিয়েছি, এটি এখনো এইখানে বাতিঘরেও পাওয়া যাবে। আমরা শুধু মুখে না, আমরা বুদ্ধিভিত্তিক চর্চাটা লিখিতভাবে করতে চাই। তাই আগামী দিন হওয়ার কথা, আমাদের কালচারাল যে রেভলিউশন ঘটেছে, এই রেভলিউশনে আগামী দিন হবে বুদ্ধিভিত্তিক নবীন জাগরণের বাংলাদেশ। এই নবজাগরণে আমাদের অন্যতম সারথী জসিমউদ্দিন। সবার জয় হোক, জীবনের জয় হোক। আসসালামু আলাইকুম। মা খালাদের নাটক শুনতে দেখতাম। আমাদের বুধবারে খুলনা বেতারে নাটক হবে, এই সকলে বসে শুনছে। এরপরে ওই ছোট ভাইদানির কষ্টে, ছোট ভাইদানিকে ধরে নিয়ে যাচ্ছে মাতবার, এই কষ্টে আমি একই সাথে আমার নানিকেও কাঁদতে দেখেছি, আমার মাকেও কাঁদতে দেখেছি, আমার ছোট খালারেও কাঁদতে দেখেছি। ছোট ভাইদানির ধরে নিয়ে যাচ্ছে মাতবার, তারপরে কী করবে। যাই, জসিমউদ্দিন আমাদের সবসময়ই ছিল। আমরা আজকের অনুষ্ঠানের এই সভাপতি যিনি, তাকে একটু ওই প্রধান অতিথির আগে একটু বলতে দেবো। এই কারণে আবার অনেকে জিজ্ঞাসাও করেছেন ফরিদপুর ফাউন্ডেশন সভাপতি হিসেবে ফরিদপুর সাহিত্য পরিষদের কেন, আমি একটু ব্যাখ্যা দিয়ে নিই। উনি খুব অল্প দিন ছিলেন ফরিদপুরে বেশ কয়েকটি কাজ করেছেন। জনাব জালাল আহমেদ, তিনি একটি অসাধারণ কাজ করেছেন ফরিদপুর ফাউন্ডেশন এবং ফরিদপুর জেলার বিভিন্ন ছাত্রদের কাছ থেকে অভিযোগগুলি শুনে উনি লক্ষ্য করেছেন যে আর্থিক সমস্যাই বড় সমস্যা। তিনি ফরিদপুর ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান করেছেন 2003 সালে। এখন আমাদের সেই ফাউন্ডেশনে 80 লাখ টাকা জমা
এবং 40 লাখ টাকা আমরা শিক্ষাবৃত্তি দিয়েছি। সেই কারণে আমরা বিভিন্ন সময় ফরিদপুর ফাউন্ডেশনের নাম নিতেই হয়। আজকের অনুষ্ঠানের সভাপতি, ফরিদপুর ফাউন্ডেশনের সভাপতি, প্রধান অতিথির আগে তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব জালাল আহমেদ। প্রধান অতিথি মাননীয় শিক্ষা উপদেষ্টা জনাব সিআর আমদার, সম্মানিত অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি খুব অস্বস্তিতে ছিলাম আমার টাই নিয়ে। অনুষ্ঠান হলো পল্লী কবি, তো যাব একটা ফর্মাল অনুষ্ঠানে এর পরে। তো পল্লী কবি আমরা ইমরান মাহফুজ বলেছিলেন যে পল্লী কবি অভিধার কথা, তাই না? যে আমরা পল্লী কবি বলে লেবেল করে ফেলেছি। তা আমরা যখন ছোটবেলায় যখন তার কবিতার সঙ্গে প্রথম পরিচিত হই, পল্লী কবি মানে আমাদের ছোটবেলায় হাটে বাজারে ওই কবিতা বিক্রি হতো, 8 পৃষ্ঠা বা 16 পৃষ্ঠা বোধহয় ছিল, ভাঁজ করা থাকতো এবং কবিরা নিজেই কবিতা পড়তেন। চারিদিকে লোক জমতো, নিজেরাই কবিতা পড়তেন, তারপরে ওই 1 আনা 2 আনা 1 টাকা 2 টাকা এই কবিতা বিক্রি করতেন। তো পল্লী কবি বলতে পল্লী কবি, এই পল্লী কবি অভিধায় তাকে আমরা যখন অভিহিত করি তখন আসলে তাকে আমরা মার্জিনালাইজ করেই ফেলি, এই ধরনের একটা লেবেল লাগিয়ে ফেলি। কিন্তু এই পল্লী কবি কিন্তু স্যুট পরা পল্লী কবি ছিলেন। এটা আমরা অনেকেই তার ওই স্যুট পরা ছবি দেখি নাই হয়তো। উনি বহু আগে স্যুট পরতেন, 50-এর দশকে গাড়ি চালাতেন এবং আরো অনেক কিছু। এই পল্লী কবির কবিতা যখন তিনি ছাত্র, এটা সবসময় বলা হয়, 1925 সালে যখন কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়, এটি পাঠ্য বইয়ে ঢুকে গেল ছাত্র অবস্থায়। এটা অবিশ্বাস্য ঘটনা এবং এই 100 বছর যাবৎ এটি পাঠ্য বইয়ে অথবা পাঠ্য হিসাবে আছে। আমাদের ছোটবেলায় এর সঙ্গে প্রথম পরিচয় কিন্তু আবৃত্তি দিয়ে, তাই না? প্রায় প্রত্যেক স্কুলে এটা আবৃত্তি হতো, এই কবর কবিতা, এবং আবৃত্তি দিয়ে মূলত এই কবিতার সঙ্গে আমাদের পরিচয়। এই পরিচয় আমার সঙ্গে ঘনিষ্ঠতা বা ঘনিষ্ঠ হলো ফরিদপুরে পদায়নের কারণে। আমি যখন ফরিদপুরে গেলাম 2002 সালের ডিসেম্বরে 11 তারিখে, যাওয়ার পরে আলোচনা হলো যে জসিম মেলা হয় এখানে প্রতি বছর এবং পল্লী কবির জন্মদিন 1 জানুয়ারি, এবং তখন জসিম মেলা শুরু হবে। কিন্তু 11 ডিসেম্বর তখন পর্যন্ত মেলার কোনো প্রস্তুতি নেই। তখন আমরা ডিসাইড করলাম যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন রয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন অনেক দিন চলবে, সো আমরা নির্বাচনের পরে মেলা করব। এবং 2003 সালের এই মেলা দিয়ে জসিম ফাউন্ডেশনের সঙ্গে কাজ শুরু করেন এবং 2003 এবং 4 সালের মেলা আয়োজন করা। মেলা আয়োজনের সব কথা অভিজ্ঞতা বলা এখানে ঠিকও হবে না। অনেকেই এই ওনার পুত্রদের প্রসঙ্গে এসেছে, কন্যাদের প্রসঙ্গে এসেছে, জামাতাদের প্রসঙ্গে এসেছে। এই মেলা আয়োজন করতে গিয়ে তাদের সঙ্গে ইন্টারাকশনের প্রচুর অভিজ্ঞতা আমার আছে, যেগুলো এখানে হয়তো শেয়ার করা আমি ঠিক মনে করছি না। বাট কবিতা, এটা আমার বন্ধু ডক্টর মোমেন উল্লেখ করেছেন। কল্লোল যুগের কথা আসছে ফারুক মাইনুদ্দিন ভাইয়ের কথায়। আমরা জানি যে ওই সময় কল্লোল যুগ যেটা বলি আমরা, যে অথবা যে 5 কবির কথা আমরা অনেক সময় বলি, যারা তখন রবীন্দ্র বিরোধী একটা বা রবীন্দ্রনাথের প্রভাব থেকে বের হয়ে একটা নতুন ধরনের কবিতা লেখার চেষ্টা করছিলেন সেই কবিরা। কিন্তু জসীমউদ্দিন কিন্তু তাদের চেয়েও আলাদা, কারণ জসীমউদ্দিন এবং জীবনানন্দ, তাই না, ওনারা ট্রেল ব্লেজার, কিন্তু দেয়ার ইজ নো ফলোয়ার। তাদের অনুসরণ করার সাধ্য আসলে কারো আছে বলে আমি মনে করি না। জসীমউদ্দিন যা লিখেছেন এবং জীবনানন্দ যা লিখেছেন। জসীমউদ্দিনের কবিতা আমার ধারণা আমরা নিমন্ত্রণ কবিতা সবাই পড়ছি, যেটা অনেকেরই মনে আছে আমার, তুমি যাবে ভাই যাবে মোর শোনে আমাদের ছোট গায়ে। এটা যেমন মনে আছে, তার একটা কবিতা আমার খুব মনে পড়ে, মৌলুদ শরীফ একটা কবিতা ছিল, তাই না? যে শনিবারের রাতের বেলায় মোল্লা বাড়ির উঠান পড়ে 7 গ্রামের মানুষ এসে জমলো নানান খুশির ভরে, কে পাহাড়ে কাহারে চিনতে পারে, মদন কলু ঘুরায় ঘানি, সে বসেছে সবার আগে হস্তে লয়ে সুরমাদানি, নিদান ফকির জন খেটে খায়, কে বা তাহার খবর রাখে, মুন্সি সাহেবের হস্ত হতে গোপ পরিয়া আতর মাখে, কলিমদ্দি কুলির পুলা, স্টেশন কাছেই, তাই না, কুলির পুলা কয়লা ভরা ময়লা দেহ, আজকে তারে দেখলে পরে চিনতে তারে পারবে কে হোক। তো এই ধরনের যে কবিতা, আমরা যে কবর কবিতা যেটা দেখি, এটা তো একটা মনোলোগ, তাই না? একজন বৃদ্ধ লোক
তার নাতিকে বলতেছে, একটানা বলে যাচ্ছে, একদম দীর্ঘ কবিতা, এটা মনোলগ, এটা নিজের অভিজ্ঞতা বলে যাচ্ছে। ঠিক একইভাবে এই যে কবিতার ছন্দ এবং সাধারণ কথাগুলি, আমরা ওই নিমন্ত্রণ কবিতায় যদি দেখি একদম সাধারণ ছোট ছোট কথা, একদম আমরা জীবন ঘনিষ্ঠ কথা উনি তুলে এনেছেন এবং সেই কবিতার প্রত্যেকটা কবিতাতেই এগুলি ফুটে উঠেছে। মোমেন উল্লেখ করেছে এই নকশিকাতার মাঠের কথা, আমরা জানি সেই দাঙ্গার কথা, লড়াইয়ের কথা, যেখানে প্রচুর মানুষ মারা যায়, কথা সুজন বাদিয়ার ঘাটের যে করুণ কাহিনী। এবং আমার সৌভাগ্য হয়েছে জেলা প্রশাসক থাকা অবস্থায় সেই সুজন বাদিয়ার ঘাট নির্মাণের সঙ্গে যুক্ত থাকা, যেটি ওই আনসারউদ্দিন স্কুলের পেছনে। 2004-এর মেলাতে বিশেষ করে এটা স্মৃতিময় এই কারণে যে মোমেন আঙ্গুরবালার কথা উল্লেখ করেছে, আব্বাসুদ্দিনের কথা উল্লেখিত হয়েছে সঙ্গীতের। 2004-এর মেলাতে আমরা একজনের নাম আমরা জানি না, কেউ এখনকার প্রজন্ম কেউ জানে না, জানার কথাও না, হাজারা বিবির কথা। বাট হাজারা বিবির গান কলকাতায় রেকর্ডের 30-এর দশকে, 1930-এর দশকে হাজারা বিবির গান কলকাতায় রেকর্ডকৃত হয়, একটা দুটা রেকর্ড না, অসংখ্য গান রেকর্ড হয়েছে কলকাতায়। এই জসিমউদ্দিনের গান, হাজারা বিবি বিখ্যাত হয়েছিলেন জসিমউদ্দিনের গান গেয়ে। তো আমরা 2004-এর মেলায় আমরা হাজারা বিবিকে নিয়ে আসতে পারি এবং আসমানিকে আমরা নিয়ে আসতে পারি। আসমানিকে দেখতে যদি তোমরা সবে চাও, সেই রহিমউদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও, বাড়ি তোনো পাখির বাসা ভেন্না পাতার ছানি। সো এই আসমানিকে আমরা পেয়ে গেলাম এবং আসমানি এবং হাজারা বিবিকে নিয়ে আসলাম আমরা, যাদেরকে আমরা সম্মানিত করলাম মেলার মঞ্চে। গফরগাঁ থেকে রূপাই, সুজন বাদিয়ার ঘাটের, সরি নকশিকাতার মাঠের। আদর্শ কৃষক গনিমিয়া আসছিল, আদর্শ কৃষক গনিমিয়া। সো এই যে অভিজ্ঞতাগুলি এই জসিম মেলা করতে গিয়ে এগুলি নিঃসন্দেহে স্মরণীয় এবং এটা জসিমউদ্দিনের যে প্রাসঙ্গিকতা এটা এখানে তুলে ধরে। টু কিপ রেকর্ডস রাইট, মোমেন বলেছে নিশিতে যাইও ফুলবনের কথা, এটা বিতর্কিত। এই গানটা কার আসলে? এটা শেখ ভানুর গান। শেখ ভানুর বাড়ি আমার নিজের জেলায় হবিগঞ্জে। শেখ ভানুর গান এবং এই শেখ ভানুর গানে পরবর্তীতে লাইন যুক্ত করেন জসিমউদ্দিন এবং সেটা জসিমউদ্দিন গান হিসেবে এটা গাওয়া হয়, কিন্তু মূল গানটা এটা শেখ ভানুর। এটা মানে যে কোনো জায়গায় খুঁজলে এটা পাওয়া যাবে। এটা শেখ ভানুর গান, এটা মানে উইকিতে তো আছেই, অন্য জায়গায় আছে। এটা সবসময় বিতর্কিত এই নিশিতে যাইও ফুলবনে এই গানটি। শতবর্ষের স্মরণ, এটা উল্লেখিত হয়েছে যে আমরা জানি যে রবীন্দ্রনাথ যখন লিখেন আজি হতে 100 বর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমার কবিতাখানি কৌতূহল ভরে, এর জবাব নজরুল দিয়েছিলেন যে এই কবিতা 100 বছর পরেও পড়া হবে। এবং জসিমউদ্দিনের কবিতা সেই 1925 সালের কবিতা আমরা কিন্তু 2025 সালে 100 বর্ষ আমরা পালন করছি, কারণ এই কবিতাটা আমাদের স্পর্শ করে, আমাদের প্রত্যেকের জীবনকে স্পর্শ করে। মৃত্যু এমন একটা জিনিস যে প্রত্যেকের জীবনে এটা আসে, পরিবারে একজনের পর একজন মারা যেতে থাকে এবং এই জিনিসগুলো আমাদের জীবনকে স্পর্শ করে। এই স্পর্শ করে বলে এই কবিতাটা এত প্রাসঙ্গিক আমাদের প্রত্যেকের জন্য। এই একটি সংকলন, যেটা ওই যে মোমেন বলল যে ঘরে খেয়ে বনের মোষ তাড়ানো, মিলন এই কাজটা করে আসছে। এখানে সামাদ সাহেব আছেন, সামাদ সাহেব মিলন উল্লেখ করেছে যে জসিমউদ্দিনকে কবরে নামিয়েছেন। সামাদ সাহেব ফরিদপুরের শত শত লোককে আসলে কবরে নামিয়েছেন, তাই না? মৃত কবরে নামিয়েছেন তো মৃত, নিঃসন্দেহে কবরে নামিয়েছেন মানে মৃত। শত শত না হাজার হাজার হবে, কারণ আমরা সবাই জানি যে কোনো মৃত্যুর খবর পেলে সামাদ সাহেব উপস্থিত হয়ে যান, হাজির হয়ে যান, মৃতের গোসল তিনি করান এবং দাফনের শরীর থাকেন। এটা বিশাল একটা সামাজিক দায়িত্ব, এই কাজটি উনি করেন। আলতাফ সাহেব এই ঘরে খেয়ে বনের মোষ তাড়ানো আরও একজন। আমরা যখন বোহেমিয়ান একটা শব্দ ব্যবহার করি না, বোহেমিয়ান শব্দের একদম আদর্শ উদাহরণ আলতাফ সাহেব। আমরা অনেক সময় অর্থ না বুঝে ব্যবহার করি, বাট এই অর্থ যদি আমরা খুঁজি, আলতাফ সাহেব তার প্রকৃষ্ট উদাহরণ এবং তিনি বর্তমান সভাপতি সাহিত্য পরিষদে। সামাদ সাহেব এটা পুনর্জন্মের সভাপতি এবং জনাব আবদুল্লাহ জহিরুদ্দিন লাল মিয়া সাহেব, তার নাম বেশ করে ফরিদপুর যেহেতু কাজ করেছি শুনেছি অনেক, এবং উনি তার মূল প্রতিষ্ঠাতা। হুমায়ুন কবির, যিনি এই সেই শুন মা মেনা তোরা করে চল সেই কবিতার যিনি লেখক, হুমায়ুন কবির তার সঙ্গে যুক্ত ছিলেন শুরুতে সম্পাদক হিসাবে, সভাপতি হিসাবে। তো এই প্রকাশনা মিলন যেটা করেছে, নিঃসন্দেহে এটা কষ্ট করে বের করেছে। মোহাম্মদ আলী খান এই যে আছে এখানে, সে আর একটা বের করতেছে। মোমেন বলেছে তার নিজের টাকা শেষ,
এবং স্ত্রীর পেনশনের টাকা হাত দিয়েছে। তো সে মাঝে কিছুদিন ফরিদপুরে কাটিয়ে এসেছে, সে বৃহত্তর ফরিদপুরের সন্তান, এবং ফরিদপুরে তার স্ত্রী যখন ফরিদপুরে পৌঁছতেন তখন সে ফরিদপুরে বসবাস করত। মোহাম্মদ আলী খানের একটা গুণ হলো স্যার, সে যত জায়গায় কাজ করেছে, চাকরি করেছে, প্রত্যেক জায়গার উপরে তার বই আছে, এক অথবা একাধিক। ফরিদপুরে তার স্ত্রীর কর্মস্থল, সেখানে সে স্ত্রীর হেফাজতে ছিল, স্ত্রীর কেয়ার অফে ছিল, সেখানেও ফরিদপুরের উপর চমৎকার একটি বই সে সংকলন করেছে। হ্যাঁ, তপন বাগচি, তপন বাগচি বুঝে চলে গেছেন, তিনি সম্পদ একটি সংকলন করতেছেন এই কবিতার উপরে। সো এটা প্রমাণিত, যেটা আমরা কবিতার মানে সঙ্গে যে সম্পৃক্ত আমরা তার ভাবের সঙ্গে, এটি এর অন্যতম প্রমাণ। তো আমি মফিজ এমএলকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং ফরিদপুর সাহিত্য পরিষদ আন্তরিক ধন্যবাদ জানাই এই উদ্যোগ গ্রহণের জন্য, এবং আলতাফ সাহেবকে ধন্যবাদ জানাই সাহস করে ঢাকায় চলে আসার জন্য। কিচ্ছু না, চলে আসলেই হয়, ডরালেই ডর না। ধন্যবাদ। বিশেষ করে আজকের অনুষ্ঠানে যে প্রধান অতিথি সম্মানিত শিক্ষা উপদেষ্টা জনাব সিয়ারা আবরার, তাকেও ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য। সকলকে ধন্যবাদ আজকের অনুষ্ঠানে হাজির থাকার জন্য। আল্লাহ হাফিজ। এবছর আব্দুল্লাহ জহিরুদ্দিন স্মৃতি পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী এই বছর থেকে আমরা আব্দুল্লাহ জহিরুদ্দিন লাল মিয়া সংস্কৃতি পুরস্কার এই বছর থেকে দেওয়া হবে। ইতিমধ্যে আমরা অনেক দূর এগিয়েছি, মাননীয় উপদেষ্টা মহোদয়ের পুরো জিনিসটাই তার নলেজে রয়েছে। আমরা আনুষ্ঠানিকভাবে এটা এর পরে ঘোষণা করব কিভাবে কাদেরকে দেওয়া হবে, কারণ যেহেতু হুমায়ুন কবির নামে দেওয়া হয় সেই কারণে আব্দুল্লাহ জহিরুদ্দিন আপনারা জানেন 1939 সালে ফরিদপুরে ফিল্ম ফেস্টিভ্যাল করেছিলেন, যেখানে ও তাদের সাহিত্য পরিষদ গঠনের পরে প্রথম অনুষ্ঠানে নজরুল এসেছিলেন। এরপরে তারা বিভিন্ন জায়গা থেকে প্রায় 80 জনের একটি দল এসেছিলেন যারা চলচ্চিত্রের সাথে জড়িত। আমি সেই সাহিত্য পুরস্কারটি আমরা দিব সেই পরিবারের সন্তান, সেই ঐতিহ্যবাহী পরিবারের সন্তান যিনি আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে উৎসাহিত করেছেন। এই কবর কবিতার শতবর্ষের আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি মাননীয় শিক্ষা উপদেষ্টা জনাব সিআর আবরার, তার বক্তব্য মাননীয় শিক্ষা উপদেষ্টা। আজকে সভার সম্মানিত সভাপতি, মঞ্চে এবং মঞ্চের সামনে যারা আছেন উপবিষ্ট সুধীজন, ক্ষমতার অপব্যবহার বা পদের অপব্যবহার এক্ষেত্রে যদি জ্ঞানত আমি করে থাকি, আজকে সেটা করছি। এই কারণে যে যখন আমাকে বলা হলো এই অনুষ্ঠানে আসার জন্য, আমি প্রথমেই বিনীতভাবে আমি মফিজ মামা বলি, তাকে বলেছি যে আমি মোটেই এর সাথে, আমি অবশ্যই আসব কিন্তু এখানে না, আমি সামনে বসে। কিন্তু উনি আমার আপত্তি শোনেননি এবং মোটামুটিভাবে পুরো অনুষ্ঠানটা উপভোগ করার বদলে আমার জন্য একটা টেনশনের পুরো ব্যাপার হয়েছে। কারণ আশা করা হবে যে আমি এখানে কিছু জ্ঞানের কথা বলবো, কবি সম্বন্ধে কথা বলবো, আমার সেই যোগ্যতা নাই এবং এর জন্য আপনার উপরে মোটামুটিভাবে ভীষণভাবে আমাকে অপদস্থ করার জন্য ভীষণভাবে আমি ক্ষুব্ধ। ফরিদপুর সাহিত্য পরিষদের সম্বন্ধে আমার মোটামুটি ধারণা রয়েছে। ওই শহরে গিয়ে এবং ওই শহরে বিভিন্ন সময় আমার জন্মস্থান ফরিদপুর শহর এবং একটা নারীর টান সেখানে রয়েছে। ওখানে আমার নানা বাড়িতে যে পুকুর পাড়, তার যে সোঁদা গন্ধ এখনো গেলে আমি সেখানে পাই এবং অনেক স্মৃতি
সেখানে রয়েছে। সাহিত্য পরিষদের যারা রয়েছেন, আমি একটু প্রফেসর এম এস সামাদ সাহেব, উনি আলতাফ সাহেব, ওনারা যে ওনাদের অনুষ্ঠানে আমি গেছি এবং একটা পরিবারের, বৃহত্তর পরিবারের মতো তারা কাজ করেন। এবং আমি সেখানে ওই অনুষ্ঠানটা একটা শিক্ষার উপরই একটা আলোচনা সভা, অনেকগুলো অনুষ্ঠান ছিল সেদিন, তো শিক্ষার উপরে এক আলোচনা সভা ছিল। এবং যেভাবে যত্নশীল, একটা যত্ন নিয়ে যে একটা অনুষ্ঠান করা, সেখানে মসজিদ, মানে সেখানে মাদ্রাসার থেকে শুরু করে, শিক্ষক থেকে শুরু করে, যে হিন্দু শিক্ষা বোর্ডের প্রতিনিধি থাকা থেকে শুরু করে বিভিন্ন জন, তারা প্রায় 2.5 ঘন্টা ধরে আমরা শিক্ষা সম্পর্কে আমরা আলাপ আলোচনা করেছিলাম। তখন আমার মনে হয়েছিল যে প্রতিটি শহরে বা প্রতিটি এই ধরনের যে শহর রয়েছে এবং পরিসরগুলো রয়েছে, সেখানে এই ধরনের ব্যক্তিরা তারা যদি একসাথে হয়ে এই ধরনের কাজ করেন, সেটা সরকারের যে সমন্বিত, মানে সরকারের যে তৎপরতা, তাকে অনেক ম্লান করে দেয়। কারণ তাদের যে কি বলবো কালেকটিভ এফর্ট, এর একটা বিশাল একটা ইম্প্যাক্ট সেখানে রাখতে পারে। এবং সেদিন শিক্ষা নিয়ে যে আলোচনাটা আমরা করেছিলাম, আমি এখনো যখন আমরা কোনো বৈঠকে বসি, প্রায় সেখানকার রেফারেন্সগুলো সেখানে নিয়ে আসি। কাজেই এই ধরনের যে আমরা যে নাগরিক সমাজ, মাচ অ্যাবিউজড এখন একটা টার্ম, কিন্তু যে রাষ্ট্রের বাইরেও যে যারা রয়েছেন, দেশ সম্বন্ধে ভাবেন, সমাজ সম্বন্ধে ভাবেন, শিক্ষা সম্বন্ধে বিভিন্ন রকমের ইন্টারেস্ট তাদের থাকতে পারে, এবং যৌথভাবে একটা বিশাল একটা শক্তি। এবং একই জিনিস 4-5 দিন আগে আমি সিলেট গিয়েছিলাম, সিলেট মুসলিম সাহিত্য সমাজ, সেখানেও আমি একই ধরনের আমার মনে হয়েছে যে একটা পরম্পরায় তারা এটা চালিয়ে যাচ্ছেন। এবং সেখানে এটার একটা বড় রকমের যে পুরো ওই যে একটা সমাজ, বৃহত্তর সমাজ রয়েছে, তার মানে অন্যদেরকে এবং তরুণদের কাছেও এটা একটা মডেল যে কি ধরনের আমরা কাজ করতে পারি। আমার যে সাথে যারা একসাথে আমরা যারা কাজ করছি, কিভাবে আমরা দৈনন্দিন জীবনের যে আমাদের যে দায়িত্ব, তার বাইরেও যে আমাদের যে সামাজিক দায়িত্ব, সেটা আমরা কালেক্টিভলি কিভাবে করতে পারি। আজকে আপনারা বলেছেন যে ফরিদপুর থেকে ঢাকায় আপনারা অনুষ্ঠান করবেন, এবং এটা একটা উদ্যোগ আপনারা নিয়েছিলেন, এবং সেটা কিন্তু আমাদের জন্য, আমরা যারা ঢাকাবাসী, আমাদের জন্য একটা বড় শিক্ষা। জসিমউদ্দিন যেই মাপের কবি ছিলেন, সম্ভবত এই কাজটা আমাদের এখানে করা আরো আগেই দরকার ছিল। 100 বছর কবরের 100 বছর একটা ইম্পর্টেন্ট মাইলস্টোন। অনেক সংগঠন আমাদের এখানে রয়েছে, জাতীয় প্রতিষ্ঠান রয়েছে। এটা আমি জানি না তারা করেছেন কিনা, করে থাকলে ভালো, না করে থাকলে এই ধরনের, আমি বলছি যে এটাই হতে হবে, এটাই হওয়া উচিত ছিল, আমি সেটা বলছি না, বাট আই থিঙ্ক দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট একটা ইভেন্ট, যেটা একটা মানে একটা ব্যতিক্রম ধর্মী প্রয়াস। খালি জন্ম আর মৃত্যুবার্ষিকী ছাড়াও যে এই ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে, আমার মনে হয় সেটা আমরা আপনাদের কাছ থেকে, অ্যাটলিস্ট আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছ থেকে শিখলাম। এবং এটা যেন হয়, সেটা নিয়ে বাংলা একাডেমি বা অন্যদের সঙ্গে কথা বলবো। নিঃসন্দেহে এটা একটা আমার কাছে অন্তত একটা নভেল একটা আইডিয়া, এবং যেটা আপনারা করেছেন এবং আমরা এতে যোগ দেবার সুযোগ আমাদের করে দিয়েছেন, সেজন্য আমি 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 ধন্যবাদ জানাই। আজকের অন্যতম একটা লক্ষ্য ছিল এই শতবর্ষে কবর বইয়ের যে কালেকশন, সেটা মোড়ক উন্মোচন করা। আমি দেখলাম বইটা, এবং সেখানে আপনারা বিভিন্ন ধরনের, এখানে সবচেয়ে বড় বিন ভেরি ইনক্লুসিভ, যে মত আমাদের এখানে একটা বড় ধরনের বিভাজন কাজ করে, একে রাখলে ওকে রাখবো না, ও থাকলে আমি থাকবো না, এই ধরনের একটা বিষয় আনফর্চুনেটলি এটা চলে এসছে। তার হয়তো কিছু সঙ্গত কারণও রয়েছে, কিন্তু আমার মনে হয়েছে এই যে আপনারা যেই বই যেই সংকলন, এর মধ্যে আপনারা ওটা বিবেচনার মধ্যে রাখেননি। এটাকে আমরা একটা যে একলেকটিক একটা অনেক দৃষ্টি, অনেকে বিভিন্ন মত পার্থক্য বলা মানুষজন এখানে কন্ট্রিবিউট করেছেন,
এবং যার ফলে আই থিঙ্ক এটা আরও সমৃদ্ধ হয়েছে কালেকশন হিসেবে। এবং পরবর্তীকালে আরও 20 বছর পরে এই কালেকশন আই এম শিওর যে যিনি জসীমউদ্দিনকে নিয়ে কেউ যদি গবেষণা করতে চান, তার সম্বন্ধে জানতে চান, আই থিঙ্ক দিস উইল বি অ্যান ইম্পর্টেন্ট ল্যান্ডমার্কার। এবং আমরা আরেকটা বই যেটা প্রকাশিত হতে যাচ্ছে, সেটাও আমি মনে করি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কাজে সেদিক থেকে ফরিদপুর কিন্তু তার সন্তান, তার যে প্রথিতযশা সন্তান, তাকে তার মানে স্বল্প ক্ষমতা নিয়েও তারা এই পেরিফেরিতে, আমরা বলি তারা পেরিফেরাল একটা শহর, তারা বড় রকমভাবে কিন্তু একটা আমাদের জন্য শিক্ষণীয় কাজ তারা এটা করছেন। আমি আর বেশি কথা আমি বলবো না। এখানে একটা বিষয়, গুরুত্বপূর্ণ একটা বিষয় এসছে, যে জুলাইয়ের মাসে যারা শহীদ হয়েছেন তাদের অজ্ঞাতনামা হয়ে হয়তো তারা কবরস্থ হয়েছেন। এবং এটা অবশ্যই থ্যাংক ইউ ফর পয়েন্টিং দ্যাট আউট টু মি। সীমিত মানে এটা কেন ডিএনএ টেস্ট, আমি যতটুকু জানি ডিএনএ টেস্টের উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানে যদি ব্যর্থতা থাকে, সেখানে যদি এই কাজ যদি নিশ্চয়ই পরিবারগুলো, একজনের কথা তো আপনি বললেন, একজন মাতা তিনি এই ধরনের আক্ষেপ করেছেন, এবং একজনের আক্ষেপই যথেষ্ট আমাদেরকে ওয়ার্নিং দেওয়ার জন্য। এবং উই টেক দ্যাট ডিউলি, হামলি, উইথ রেসপেক্ট। অ্যান্ড আমি অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে দ্রুত এই বিষয়ে যোগাযোগ করব। এটা সীমাবদ্ধতাগুলো কি, কেন হয়নি সেগুলো আমি জানি না, কিন্তু যদি না এটা হওয়া সম্ভব, কারণ এই যুগে ডিএনএ টেস্ট, এবং যেখানে পরিবারগুলো যদি সামনে এসে থাকেন, যত দেরি হোক না কেন, আমার ক্ষুদ্র বুদ্ধিমতে আমি যতটুকু তথ্য আমার কাছে আছে, দিস ইজ পসিবল। যদি পসিবল হয়, এবং তার জন্য সর্বোচ্চ চেষ্টা যেন হয়, সেটা যেন আমি দরকার হলে আমি চিফ অ্যাডভাইজারের কাছেও আমি এই আবেদন, আপনাদের এই আবেদন আমি সেটা রাখবো। আমি এইটুকু বলে আমাকে দুটো কথা বলার সুযোগ দেয়, এবং তাতে আপনার যে অপরাধ সেটা মোটেই হবে না, এবং আপনাদের সময় নষ্ট করার জন্য আমি অত্যন্ত লজ্জিত। আপনাদের সঙ্গে আবার হয়তো এই পরিষদের উদ্যোগে দেখা হবে। ফিল্ম ভার্সনে এই কবর কবিতাকে ট্রান্সফার করার জন্য একটি চিত্রনাট্য অদ্বয় কুমার দত্ত সে লিখে দিয়েছে, তাপস কুমার দত্ত। আপনারা এটা পড়বেন। আর আমি স্বপ্ন দেখি যে এই চিত্রনাট্যকে বেস করে একদিন একটি চলচ্চিত্র নির্মাণ করা সম্ভব হবে। এখানে নীতি নির্ধারক পর্যায়ের অনেকে আছেন, যদি সম্ভব হয় আপনারা চিত্রনাট্যটা দেখবেন। এবং সরকার তো নিয়মিতভাবে অনুদান দেয়ই। সবাইকে ধন্যবাদ।